আহ, প্রিয় শ্রোতা, আপনাদেরকে আহ, আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেরকম বলেছিলাম যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আহ, শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ার, তার হত্যা এবং এর আনুষঙ্গিক কিছু বিষয়াবলী। তো বর্তমান বাংলাদেশে আসলে এটা নিয়ে ও অনেক আলোচনা চলছে। বর্তমান গত দু একদিনে এটা বেশ আহ, মানুষের পাবলিক ডিসকোর্সে আলোচনা করছেন। তো আজকে আমরা আলোচনা করব অধ্যাপক শুভ বসুর সাথে, যিনি বাংলাদেশের ইতিহাস নিয়ে গত 25 বছর ধরে কাজ করছেন। তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। তার অনেকগুলো বই রয়েছে, জাস্ট আমি উল্লেখযোগ্য বইগুলোর কথা বলছি। এর মধ্যে একটা হচ্ছে, প্রথম যে বইটা তিনি বের করেছিলেন, ডাচ ক্লাস ম্যাটার। এটা শ্রমিক শ্রেণী নিয়ে তিনি ইতিহাস লিখেছেন। তো পরবর্তী আরো বই লিখেছেন, কিন্তু বাংলাদেশ নিয়ে সম্প্রতি যে বইটা তিনি লিখেছেন সেটা হচ্ছে দি ইন্টিমেশন অফ রেগুলেশন, গ্লোবাল সিক্সটিজ অ্যান্ড দ্য মেকিং অফ বাংলাদেশ। এবং বর্তমানে এটা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রকাশনী থেকে বের হয়েছিল। বর্তমানে তিনি আহ, শেখ মুজিবুর রহমানের জীবনী লিখছেন। তো এটাও এবছর শেষের দিকে বের হওয়ার আহ, বেশ সম্ভাবনা রয়েছে, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকেই। তো আজকে আমি প্রথম যে প্রশ্নটা আমি করতে চাই, যে আপনি হচ্ছে আহ, কেন শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে ইন্টারেস্টেড হলেন? শেখ মুজিবুর রহমান হলেন একজন বিতর্কিত ব্যক্তিত্ব এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ার একজন একান্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো এই কারণে যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই মুক্তিযুদ্ধের সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদিও তিনি মুক্তিযুদ্ধের সময় উপস্থিত ছিলেন না, 25শে মার্চ রাত্রে তিনি গ্রেফতার বরণ করেছিলেন, কিন্তু এই মুক্তিযুদ্ধের সময় তার নাম বারবার উচ্চারিত হয়েছিল। এবং আহ, ঠান্ডা যুদ্ধের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এই মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি সেই সময়ে মার্কিন নিরাপত্তা আহ, উপদেষ্টা হেনরি কিসিঙ্গার পাকিস্তানের সহযোগিতায় চীনের সঙ্গে আহ, সম্পর্ক স্থাপন করছিলেন। এবং সেই সম্পর্ক স্থাপনের মুহূর্তেই বাংলাদেশের সঙ্গে আহ, পাকিস্তানের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়। ফলে হেনরি কিসিঞ্জার আহ, আহ, ভারতের আচরণে নিন্দা করতে শুরু করেন এবং পাকিস্তানের সঙ্গে তিনি একটা যোগাযোগ স্থাপন করে রাখেন। এবং রাষ্ট্রপতি নিক্সনও, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নিক্সনও আহ, এ- এক্ষেত্রে পাকিস্তানের পক্ষে একটি ভূমিকা রাখেন। এবং এই নিয়ে বিশদ আলোচনা করেছেন গ্যারি ব্যাস তার ব্লাড টেলিগ্রাম বইতে। এবং সেই পরিপ্রেক্ষিতে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের চুক্তি হয় এবং বাংলাদেশের অভ্যন্তরে একটি গণহত্যা হয়। সেই গণহত্যায় মৃত্যুর সংখ্যা 2.5 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ। এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক যে মানচিত্র, সেই ভূ রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন ঘটে মুক্তিযুদ্ধের অবসানে, বাংলাদেশের স্বাধীনতায়। ভারত এবং সোভিয়েত ইউনিয়নের অক্ষশক্তির শক্তি বৃদ্ধি হয় এবং চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। এবং চীন সর্বপ্রথম আহ রাষ্ট্রসংঘের সদস্য হয়। এবং এই পুরো বিষয়টার সঙ্গে, এই এত গুরুত্বপূর্ণ একটা বিশ্ব রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে এত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে শেখ মুজিবুর রহমানের নাম জড়িত। এবং সেই জন্যেই শেখ মুজিবুর রহমান কি ছিলেন, কেন তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠলেন, বাংলাদেশের নির্মাণে তার কি ভূমিকা, এবং কেন তিনি একটি আহ,
রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানে মারা গেলেন এবং কেন তিনি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হলেন, এই পুরো বিষয়টা বোঝার জন্যই আমি একটা বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে শেখ মুজিবুর রহমানের জীবনী রচনা করি। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা কাজ হবে আশা করছি। কিন্তু আমার একটা প্রশ্ন যে গত আহ, মানে বিশেষ করে 54 বছর, কিন্তু 54 বছর নয়, গত 15-20 বছরে আহ, উম, শেখ মুজিবুর রহমান নিয়ে প্রায় হাজার খানেক মানে বই লেখা হয়েছে। তো মানে তারপরও মানে আপনি কেন লিখতে গেলেন, এর সাথে পার্থক্যটা কি, মানে আমি এটা বুঝতে চাচ্ছি। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে এমনই একজন বিতর্কিত ব্যক্তিত্ব যে বাংলাদেশের অভ্যন্তরে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়, তখন শেখ মুজিবুর রহমানের আহ মৃত্যুর পরেও ভাগ্য পরিবর্তন হয়। এবং তার ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমানের 1975 থেকে 1996 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের রাজনীতি থেকে একরকম নির্বাসনে ছিলেন। আবার 1996 থেকে 2001, যখন তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি ধীরে ধীরে তার একটা রাজনৈতিক তার সম্পর্কে একটা রাজনৈতিক পরিচিতি বাংলাদেশের মধ্যে প্রচারিত হতে থাকে। পরিচিতি বলবো না, একটা ধরনের রাজনৈতিক কাল্ট বাংলাদেশের মধ্যে তৈরি হতে থাকে। 2008 খ্রিস্টাব্দে যখন শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসেন, তখন শেখ হাসিনা উদ্যোগী হন যে বাংলাদেশের রাজনীতিতে মুজিবুর রহমানকে শুধু পুনঃপ্রতিষ্ঠা করা নয়, শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে আহ একটি কাল্ট তৈরি করা এবং একটি পারিবারিক কাল্ট তৈরি করা। এবং সেই জন্যে তিনি রাষ্ট্র ক্ষমতা ব্যবহারেও আগ্রহী ছিলেন, এবং তার ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তার একটি পারিবারিকীকরণ হয়, তার একটি দলীয়করণ হয় এবং তার একটি জাতীয়করণ হয়। কিন্তু অধিকাংশ বই এই সময় যা শেখ মুজিবুর রহমান সম্বন্ধে প্রকাশিত হয়েছিল, তাতে স্তুতির পরিমাণ গবেষণার চাইতে বেশি হয়ে যায়। এবং তার ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তা আরো বিতর্কিত হয়ে পড়ে। তার কারণ হচ্ছে মানুষ তাকে গণ্য করতে শুরু করেন যে আওয়ামী লীগের যে পার্সোনালিটি কাল্ট বা ব্যক্তিকেন্দ্রিক একটা আহ আহ, একটা ধারণা তৈরি করা হচ্ছে, সেই ধারণার সঙ্গেই শেখ শেখ মুজিবুর রহমান বোধহয় জড়িত। কিন্তু শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত জীবনে টুঙ্গিপাড়া বলে বাংলাদেশের এক মফস্বলের মধ্যবিত্ত বাড়িতে জন্মগ্রহণ, 1920 সালের 17ই মার্চ মধ্যবিত্ত বাড়িতে জন্মগ্রহণের পর থেকে ধীরে ধীরে তার নিজের ব্যক্তিগত প্রয়াসের মধ্যে দিয়ে একজন অগ্রণী রাজনৈতিক নেতায় পরিণত হন এবং পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এবং পরে তিনি বাংলাদেশের একনায়ক হয়ে ওঠার চেষ্টা করেন বাকশালের মধ্যে দিয়ে। তার যে একটি রাজনৈতিক মূল্যায়ন, সেই মূল্যায়ন এই হাজার খানেক বইয়ের মধ্যে অনুপস্থিত। এবং সেই জন্যই আমার মনে হয়েছিল যে শুধু স্তুতি নয় বা শুধুই নিন্দা নয়, শেখ মুজিবুর রহমানের একটি রাজনৈতিক ব্যক্তিত্বের একটা বই বৈশ্বিক পরিপ্রেক্ষিত থেকে লেখা প্রয়োজন রয়েছে। ধন্যবাদ আপনাকে অনেক। তো একটা ব্যাপার আমার খুব জানার আগ্রহ, যেটা হচ্ছে আহ, শেখ মুজিবুর রহমানকে জাতির জনক, বাঙালি জাতির জনক বলা হয়। আরেকটা টাইটেল তার পূর্বে রয়েছে বঙ্গবন্ধু। সেটা আমি কিছুটা জানি যে 1969, 1969 না 66, 69-এর গণ অভ্যুত্থানের সময় তাকে দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে। কিন্তু এই যে বাঙালি জাতির জনক, এটা কখন দেয়া হয় বা কারা দেয়, বা এটা নিয়ে একটা মানে মানুষের মনে একটি। বাঙালি জাতির জনক এই কথাটা আহ, 1972 71 সালে শেখ মুজিবুর রহমান যখন দেশে ফেরেন, তখন থেকে একটা প্রয়াস হয়তো চালানো হয়েছিল। এবং মুজিববাদ বলে এক ধরনের মতাদর্শ প্রচারের প্রয়াস করেছিলেন শেখ মনি এবং শেখ মুজিবের অনুগামীরা সেই সময়। এবং তার পরবর্তীকালে আহ, তাকে
1996 সালে যখন শেখ হাসিনা আসেন, তিনি তার নিজের পিতাকে জাতির পিতা হিসেবে আহ, তুলে ধরার একটা প্রয়াস করেন। এবং আওয়ামী লীগের মধ্যে এই প্রয়াস সবসময়ই ছিল যে তিনি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নন, তিনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রতীকী নেতা নন, তিনি জাতির পিতা। এবং এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধারণা, ফাউন্ডিং ফাদার্স অফ আওয়ার নেশন বলে মার্কিন যুক্তরাষ্ট্র যে বলেন, এবং সেইখানে তারা জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন প্রভৃতিকে উল্লেখ করেন, সেই রকম ভাবে আহ, আহ, বাংলাদেশের ক্ষেত্রেও একজন জাতির জনক হিসেবে তাকে উল্লেখ করার প্রয়াস করা হয়, বাঙালি জাতির জনক হিসেবে। এখন বাঙালি জাতি প্রশ্নটা একটা বিতর্কিত প্রশ্ন। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ জনসাধারণ বাঙালি হলেও বাঙালি বাংলাভাষী যারা নিজেদেরকে বাঙালি বলে মনে করেন, তারা বাংলাদেশের বাইরেও অবস্থান করেন, পশ্চিম বাংলায় অবস্থান করেন, ত্রিপুরায় অবস্থান করেন, আসামের কয়েকটি জেলায় অবস্থান করেন। কাজেই এটা একটি বৃহত্তর বাংলাভাষী দের পরিচিতি যদি বাঙালি জাতি হিসেবে দেখা হয়, তাহলে পরে সেটা একটি বিতর্কিত নামকরণ হয়। আর যদি বাংলাদেশের অভ্যন্তরের বাঙালিদের আহ, শেখ মুজিবুর রহমানের সময় তাদের জাতীয় নাগরিক পরিচিতি বোধ বাঙালি হিসেবে বাঙালি হিসেবে দেওয়া হয়েছিল, But সেই no one is going to the farm. সেই আহ, সেই ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির জনক এবং বাংলাদেশের জাতীয় পরিচিতি বাঙালি, যেটা 1960-এর দশকের আন্দোলনের সময় কতগুলি স্লোগানের মধ্যে দিয়ে উঠে এসেছিল, সেই জন্যে তাকে জাতির জনক হিসেবে আহ পরিচিতি আহ দেওয়ার চেষ্টা করা হয়েছে। একদম আহ, আহ, ঠিক মানে আমার কাছে মনে হচ্ছে যে আপনার ব্যাখ্যাটা, কারণ বাঙালি তো দুই পাশেই রয়েছে আহ, আহ, আমাদের এই অংশে, এবং পশ্চিম বাংলার যে বাঙালি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ওখানে তো একটা ক্রেওল মানে নেশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে মানে জাতিটার তো অনেক দিন থেকে আসলে এরকম না, মানে একটা মিক্সড একটা জাতি, যেখানে আম, মানে এখন আমেরিকাকে যেরকম দেখি যে নেটিভ আমেরিকান ছাড়া যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন। তো সেক্ষেত্রে আহ, বাংলাদেশের ক্ষেত্রে যদি বলে যে বাংলাদেশের উম, মানে সেটাও একটা, কিন্তু বাঙালি জাতির জনক বললে যেমন পশ্চিম বাংলার বাঙালিরা, যেমন আপনিও পশ্চিম বাংলা, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বাঙালিরা বিরাট সংখ্যাগরিষ্ঠ মানুষ হলেও বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের জনগোষ্ঠী নৃগোষ্ঠী বসবাস করেন, এবং তারা সকলেই বাঙালি বলে নিজেদেরকে পরিচিতি দিতে চান না। 1972 সালের সংবিধান প্রণয়নের যে বিতর্ক তৈরি হয়েছিল, এবং সেই বিতর্কের ক্ষেত্রে আহ, আহ, পার্বত্য চট্টগ্রামের জনপ্রতিনিধি তিনি প্রশ্ন করেছিলেন যে বাঙালি কেন বলা হচ্ছে, আমরা তো বাঙালি নই। তো সেই হিসেবে বাংলাদেশের পরবর্তীকালে রাষ্ট্রীয় পরিচিতি বাংলাদেশী পরিচিতি হয়, এবং 60-এর দশকের যে বাঙালি জাতীয়তাবাদ, সেটাকে বাংলাদেশী জাতীয়তাবাদ হিসেবে পরবর্তীকালে পরিচিতি হয়। ফলে এই সব মিলিয়ে জাতির জনক, বাঙালি জাতির জনক পরিচিতিটা একটুখানি বিতর্কিত পরিচিতি। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন অগ্রণী ব্যক্তিত্ব, এবং আহ, তার প্রতীকী নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার এই ক্ষেত্রে, এটার পরেই আসবো আমি, তার আগে এই প্রসঙ্গটা শেষ করি। সম্প্রতি বাংলাদেশের একজন বর্ষিয়ান ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, তিনি বলেছিলেন যে আম, আম, শেখ মুজিবুর রহমানের বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে বলা হয় যেমন মহাত্মা গান্ধীকে, গান্ধীজিকে মহাত্মা বলা হয় এরকম অনেকে বলেন। এটা নিয়েও এখন অনেক সমালোচনা হচ্ছে যে এটা বলবেন না বলবেন না। আম, সেটা সেটা আলোচনা সরিয়ে রেখি, তার নাম যেটা নাম সেটা নিয়ে আমি বলি। তো শেখ মুজিবুর রহমান
কে বলেছিলেন যে তার হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ করেননি, এরকম একটা কথা হচ্ছে পদ্ধতি উমর বলেছিলেন। তো আপনি তো আহ, ইতিহাস ঘেটেছেন, তার বায়োগ্রাফি লিখছেন, একেবারে আহ, আমেরিকান ডকুমেন্টস দেখছেন, ব্রিটিশ ডকুমেন্টস দেখছেন, এবং স্মৃতিকথা থেকে শুরু করে আহ, যতটা আর্কাইভস যেখানে রয়েছে সেটা দেখছেন। তো আপনার বিবেচনায় কি তার রাজনৈতিক ক্যারিয়ারটা যদি আমি দেখি, কারণ আম, আহ, সেটা কি বলে, মানে বা মুক্তিযুদ্ধ করেননি সেটা আপনি কি মনে করছেন এটা? এখানে দুটো জিনিস বলার রয়েছে। একটা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে জড়িত, এবং 1947 সালে যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয়, তার পূর্বে পাকিস্তান প্রতিষ্ঠার রাজনীতিতেও তিনি জড়িত ছিলেন একজন তরুণ যুবক হিসেবে। মুসলিম ছাত্রলীগের নেতা ছিলেন, ইসলামিয়া কলেজের, কলকাতার তৎকালীন ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সম্পাদক ছিলেন। পরবর্তীকালে 1947 সালে তিনি পাকিস্তানে আসার আগে তিনি আহ, অবিভক্ত বাংলার যে ধারণা আবুল হাসিম সাহেব তৈরি করেছিলেন, এবং সে সোহরাওয়ার্দী সাহেব যাকে সমর্থন দিয়েছিলেন, সেই অবিভক্ত বাংলার ধারণার সঙ্গেও তিনি আহ, খানিকটা সমর্থক ছিলেন। এবং 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সার্বিকভাবে পাকিস্তানের সমর্থক হিসেবেই পাকিস্তানে ফেরত আসেন, কলকাতায় তার পড়াশোনা সমাপ্ত করে। এবং 1947 সাল থেকেই আমরা দেখতে পাই যে শেখ মুজিবুর রহমান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় তিনি কারাগারে ছিলেন, কারণ তিনি সেই সময়ে আহ, বাংলা ভাষার যে আহ, আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা হয়, সেই রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনায় কারাগারের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, ফলে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। আওয়ামী লীগের প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি উপস্থিত থাকতে পারেননি, কিন্তু তাকে আওয়ামী লীগ সংগঠনের সহ সম্পাদক হিসেবে তাকে এবং খন্দকার মোস্তাক আহমেদকে গ্রহণ করা হয়েছিল আওয়ামী লীগের প্রথম যে অধিবেশন ঘটে রোজ গার্ডেন। এবং তার পরবর্তীকালে আওয়ামী মুসলিম লীগ বলেছে, তখন দলটি প্রচার দলটি পরিচিত ছিল, এবং দলটির প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। শামসুল হক তিনি তার সম্পাদক ছিলেন, কিন্তু শামসুল হক কারাগারে থাকাকালীন তার আহ, স্বাস্থ্য ভেঙে পড়ায় তিনি এই আওয়ামী মুসলিম লীগের ঘটনাবলী থেকে দূরে চলে যান। ফলে শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সঙ্গে যুক্ত ছিলেন। 1954 সালের যুক্তফ্রন্টের তিনি বিরোধিতা করেছিলেন। আওয়ামী মুসলিম লীগকে তিনি মনে করতেন একত্রে এককভাবে যাতে যে নির্বাচন করতে পারে, সেইটার জন্য তিনি প্রয়াস করেছেন, তিনি পারেননি। 1953 সালেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সম্পাদক হিসেবে স্বীকৃতি পান, এবং আওয়ামী লীগের যে সাংগঠনিক দায়িত্ব সেটা তিনি পালন করেন, এবং আওয়ামী লীগের সংগঠন আওয়ামী মুসলিম লীগের সংগঠন সম্প্রসারণের ক্ষেত্রে তার ভূমিকা ছিল। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ মৌলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগে পরিণত হয়, এবং আওয়ামী লীগ মৌলানা ভাসানী এর প্রস্তাবনা দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান 1953 সালে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ হয়ে যাবার পক্ষে মত দিয়েছিলেন, কিন্তু সে বিষয়ে পরবর্তীকালে কোনো সিদ্ধান্ত হয়নি। 1955 সালে যখন সিদ্ধান্ত হয়, তখন শেখ মুজিবুর রহমান একটু দ্বিধান্বিত ছিলেন, কারণ তার রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী সাহেব আওয়ামী মুসলিম লীগ নামটা রাখার পক্ষে ছিলেন। কিন্তু পরবর্তীকালে শেখ মুজিব আওয়ামী লীগেরই সমর্থনে দাঁড়ান, এবং আহ, মৌলানা ভাসানীকে সমর্থন করেন, এবং তার ফলে আওয়ামী লীগ তৈরি হয়। অর্থাৎ আওয়ামী লীগ তৈরি হওয়ার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের একটি ভূমিকা ছিল, এবং সম্পাদক হিসেবে তার একটি ভূমিকা ছিল। 1954 সালের মন্ত্রিসভাতেও তিনি স্থান পেয়েছিলেন। 1956 সালে যখন পূর্ববঙ্গের নাম সরকারিভাবে বা পূর্ব পাকিস্তান করা হয়, তখন পূর্ব বাংলার সংসদে বা পূর্ব বাংলার আইনসভায় শেখ মুজিবুর রহমান তার প্রতিবাদ করেন।
এবং এরপর থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতি, পূর্ববঙ্গের রাজনীতিতে বা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন। এবং 1962 সালের তিনি ভারতবর্ষেও আসেন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার কথা বা পূর্ব পাকিস্তানের সপক্ষে কিছু প্রচার করার জন্য। এবং 1966 সালে যখন ফজলুল হক এবং সোহরাওয়ার্দী দুজনেই বিগত হয়েছেন এবং মৌলানা ভাসানী মূলত ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত, তখন শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করে 6 দফা দাবি, যেটি নতুন দাবি নয়, 1947 সাল থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে একটা কনফেডারেশনের রূপ দেওয়ার চেষ্টা হচ্ছিল, সেই দাবিগুলোকেই তিনি গ্রহণ করেন। এখানে নুরুল আমিন সাহেবেরও একটা ভূমিকা ছিল। নুরুল আমিন সাহেব মুসলিম লীগের নেতা ছিলেন এবং পরবর্তীকালে সোহরাওয়ার্দী প্রতিষ্ঠিত পিডিএফ, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা ছিলেন, সঙ্গী ছিলেন ইত্যাদি। কিন্তু শেখ মুজিবুর রহমান 6 দফা করেন, তার ফলে তার সংগঠন আওয়ামী লীগ ভেঙে যায়। কিন্তু তিনি সেই সময় কার যুব সমাজের যে নেতৃত্ব, সেই যুব সমাজের সমর্থন পান, বিশেষ করে সিরাজুল আলম খান এবং তার সহযোগীরা শেখ মুজিবুর রহমানের সঙ্গে সহযোগিতা করেন। এবং তার ফলে শেখ মুজিবুর রহমান দেশদ্রোহিতার মামলায়, আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে থাকেন এবং সেই সময় 1969 সালের যে বিপুল গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের একজন প্রতীকী নেতৃত্বে পরিণত হন, কারণ গণ অভ্যুত্থানের সময় তিনি কারাগারে ছিলেন। এবং পরবর্তীকালে তিনি আইয়ুব খানের রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দেন এবং 6 দফা দাবির ভিত্তিতে, কিন্তু রাউন্ড টেবিল কনফারেন্সে আইয়ুব খান সম্ভবত তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু শেখ মুজিব 6 দফা দাবির ক্ষেত্রে আইয়ুব খানের কাছ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় আহ তিনি আর এই প্রস্তাব গ্রহণ করেননি, বা আইয়ুব খানও এই প্রস্তাবকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যাননি। পরে আইয়ুব খান অপসারিত হলে শেখ মুজিবুর রহমান 1970 সালের যে নির্বাচনী প্রক্রিয়া, সেই সময় বাংলাদেশ নামটি করেন। তিনি বলেন, সিন্ধু দেশ যেরম সিন্ধু দেশ, পাঞ্জাব যেরম পাঞ্জাব, সেরম পাকিস্তানের অঙ্গ হিসেবে বাংলাদেশের একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকবে পাকিস্তানের অভ্যন্তরে এবং 6 দফা দাবির ভিত্তিতে। এবং সেই হিসেবেই উনি বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের পথিকৃৎ নেতা বলে বলা যেতে পারে। এবং 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ ওর নেতৃত্বেই 72% ভোট পেয়েছিল এবং প্রায় প্রত্যেকটি আসনেই জয়ী হয়েছিল, 2টি আসন বাদ দিয়ে। একটি আসনে নুরুল আমিন সাহেব, যিনি বাংলার ভূতপূর্ব উজিরে আলা ছিলেন, তিনি জয়লাভ করেন। কাজে কাজে শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে তো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রতিষ্ঠা কল্পনা করা যায় না। ঐতিহাসিক বদরুদ্দীন ওমর অন্য কথা হয়তো বলতে চেয়েছিলেন, কিন্তু এইটা আমার নিজের বক্তব্য। তবে শেখ মুজিবুর রহমান আহ, আহ, 1971 সালের আইন অমান্য আন্দোলন এবং আহ, অহি- অহিংস আহ, অহিংস আইন অমান্য আন্দোলন এবং অসহযোগিতা আন্দোলনের মধ্যে দিয়ে যে প্রায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এবং তিনি আশা করছিলেন যে তিনি 6 দফা দাবির সপক্ষে আহ ইয়াহিয়া খানের সম্মতি নিয়ে আসতে পারেন। কিন্তু পাকিস্তানের সামরিক গোষ্ঠী যে ধরনের অত্যাচার 25শে মার্চে নামিয়ে আনে, তখন শেখ মুজিবের পক্ষে আর 6 দফা আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। এবং তিনি হয়তো কিংকর্তব্য বিমূঢ়ও ছিলেন, কারণ তিনি যদি ভারতে চলে যেতেন তাহলে ভারত তার পূর্ণ সুযোগ গ্রহণ করত। তিনি যদি বাংলাদেশের অভ্যন্তরে লুকিয়ে বিপ্লবী আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে তৈরি করতেন, তাহলে তিনি অবশ্যই আবার পুনরায় গ্রেফতার হতেন। এবং সেক্ষেত্রে তার সামনে আর কোনো উপায় ছিল না গ্রেফতার
হওয়া ছাড়া কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে একটা আন্তর্জাতিক ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িত হয়ে যাবে এবং সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার সম্পর্কের টানাপোড়েনের সাথে জড়িয়ে আচ্ছা, পড়বে, আমার সেই ধারণাটা তার সম্যকভাবে ছিল না, সেই আমার একটা দূরদৃষ্টিও তার প্রশ্ন, ছিল। যে অনেকেই বলেন, আমরা অনেকবার শুনেছি যে যখন 25শে মার্চ পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী আহ, আক্রমণ করলো ঢাকা শহর সহ সারা দেশে, অনেক হাজার হাজার মানুষ হত্যা করা হলো। তো তাজউদ্দিন এবং অন্যান্য নেতারা আহ, মানে সরে পড়তে পেরেছিলেন, তারা মানে ভারতে চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে সরকার গঠন করেন। তো অনেকে বলেন যে শেখ মুজিব কি জানতেন না যে তিনি গ্রেপ্তার হবেন বা হবেন না? তো শেখ শেখ মুজিব জানতেন যে তিনি গ্রেফতার হবেন, এটা তো খুবই পরিষ্কার বিষয় যে আহ, তারা শেখ মুজিবের বাড়িতে এসে তাকে গ্রেফতার করবে। কিন্তু আমার নিজের ধারণা হচ্ছে যে শেখ মুজিবের পক্ষে ভারতে যাওয়া অসম্ভব ছিল। তার কারণ হচ্ছে তিনি বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতা, প্রতীকী এবং মূল নেতা। এবং তিনি ভারতে গেলে এবং সেই সময় ভারতে গিয়ে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে অংশীদার হলে ভারত সরকার তার উপরে বিপুল চাপ সৃষ্টি করত এবং সেটি তার পক্ষে আহ, গ্রহণ করা সম্ভব ছিল না। যদিও তার সঙ্গে ভারতীয় দূতাবাসের হয়তো যোগাযোগ ছিল, হয়তো নয়, যে যোগাযোগ ছিল, এবং কিন্তু তিনি সরাসরিভাবে বা তার পক্ষে ভারতে যাওয়া সম্ভব ছিল না। এটা আহমেদ কামাল সাহেব বহুদিন আগে একটি প্রবন্ধে আলোচনা করেছেন। এবং অন্য যে সম্ভাবনা ছিল সেটা হচ্ছে তিনি যদি বিপ্লবী আন্দোলনে প্রস্তুতি নিতেন এবং বাংলাদেশের মধ্যে সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি নিতেন। কিন্তু শেখ মুজিব মনে করেছিলেন যে তিনি বাংলাদেশে যে বিপুল গণ আন্দোলন তৈরি করেছেন তার ফলে স্বাধিকারের প্রস্তাব পাকিস্তানের সামরিক গোষ্ঠী মেনে নেবে এবং ক্ষমতা হস্তান্তর করবে এবং নির্বাচিত প্রতিনিধিদের সামনে ক্ষমতা হস্তান্তর করবে, এবং তার ফলে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ পাকিস্তানের সংবিধান রচনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কিন্তু যে ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল এবং পাকিস্তানের সেনাবাহিনী যে ধরনের অত্যাচার নামিয়ে এনেছিল, সেই মুহূর্তে তার পক্ষে নতুন করে কিছু ভাবার দূরদৃষ্টি তিনি আচ্ছা, দেখাননি। আমি আরেকটা জাস্ট সংক্ষেপে আমরা মানে শেষ করতে চাই, আরো কিছু প্রশ্ন রয়েছে এই জন্য। তো আপনি আহ, মানে আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান ছাড়াও অন্য অন্য কোনো রাজনৈতিক দল কি মানে 60-এর দশকে বা ওই সময়ে সক্রিয় ছিল না? তাদের কথা আমরা বেশি শুনতে পাই, তা থাকলে শুনতে আওয়ামী পাই না লীগ কেন? বাদ দিয়ে তো ন্যাপ খুবই আহ, শক্তিশালী সংগঠন হিসেবে এবং পূর্ব বাংলার দ্বিতীয় শক্তিশালী সংগঠন হিসেবে বিকাশ লাভ করেছিল। তো এবং ন্যাপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশের রাজনীতিকে পরিচালনা করার ক্ষেত্রে। মৌলানা ভাসানী ন্যাপের নেতা ছিলেন এবং তাদের পিছনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মনি সিংহের একটি ভূমিকা ছিল এবং মোহাম্মদ তোহা এবং অন্যান্য যে কমিউনিস্ট নেতৃবৃন্দ তাদের একটি ভূমিকা ছিল। কিন্তু 1900 আহ, আহ, কিন্তু বাংলাদেশের ন্যাপ দুভাগে ভাগ হয়ে যাওয়ায়, মৌলানা ভাসানী একটি ভাগের সঙ্গে যুক্ত হওয়ায়, চীনাপন্থী এবং চীন এবং সোভিয়েতের যে বিভাজন সেটা ন্যাপের ওপর এসে পড়ে। ফলে মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ গঠিত হয়, মুজাফফর আহমেদের নেতৃত্বে ন্যাপ গঠিত হয়। এবং এই মৌলানা ভাসানী এবং মুজাফফর আহমেদ ন্যাপের মধ্যেকার যে সংঘর্ষ বা তাদের মধ্যে তাদের শক্তি দ্বিধা বিভক্ত হয়ে যায় এবং তার ফলে যে শূন্যস্থান পূরণ হয় তার মধ্যে দিয়েই শেখ মুজিবের উত্থান, বাঙালি জাতীয়তাবাদের উত্থানের যে আহ, ওকে।
ধন্যবাদ। আমি বাঙালি ভাবছি জাতীয়তাবাদের উত্থানের যে ঘটনা ঘটে, সেই বাঙালি জাতীয়তাবাদের উত্থান আহ, সম্ভব হয়। আহ, এবং মৌলানা ভাসানী শেষ অবধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং তিনি ভারতে চলে গেছিলেন, মণি সিংহ ভারতে চলে গেছিলেন, এবং মণি সিংহের অনুগামীরা বাংলাদেশের মুক্তিবাহিনীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন ধরনের আহ চীনাপন্থী কমিউনিস্টরা বাংলাদেশের অভ্যন্তরে, সিরাজ শিকদার এক ধরনের ভূমিকা পালন করেছেন, হায়দার আকবর খান রণ এবং কাজী জাফর এবং হায়দার এবং রণর ভাই জুনো, এরা শিবপুর এলাকাতে মুক্তাঞ্চল গঠন করেছিলেন, এবং সেই মুক্তাঞ্চলের মধ্যে পাকিস্তানি সেনা কোনোদিনই প্রবেশ করতে পারেননি। ফলে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আরো যেটা গুরুত্বপূর্ণ হলো, অসংখ্য সাধারণ নরনারী, কৃষক সন্তান, শ্রমিক সন্তান, মধ্যবিত্তের সন্তানের বেশি নয়, এবং বেশ কিছু ছাত্র, তরুণ যুবক ভারতে গিয়ে, তারা ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এবং ভারতে বাংলাদেশের অভ্যন্তরেও তারা মুক্তিযুদ্ধে যোগ দেন, এবং তার ফলে মুক্তিযুদ্ধ একটি আহ, গণযুদ্ধে ধন্যবাদ আপনাকে। আমাদের আর 8 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই জন্য হচ্ছে আরো কিছু প্রশ্ন ছিল যেটা খুব সংক্ষেপে আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে একটা কথা শুনেছি, অল্প কথা যেটা আপনি বলতে পারেন, যে আমরা শুনি যে শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন এর মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এটা কি ঠিক? সেটি 1971 সালের পরে সেটি প্রকট হয়ে ওঠে। তাজউদ্দিন সাহেব বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হন, এবং সেই সময় তার বিরোধী ছিলেন মুজিবের তরুণ অনুসারী সিরাজুল আলম খান, আসামা আব্দুর রব এবং শেখ মনি বিশেষ করে। এবং শেখ মনি সেই সময় খন্দকার মোস্তাকের সঙ্গে সহযোগিতা করে পাকিস্তানের সঙ্গে একটা আহ, আপোষের আলোচনার ক্ষেত্রে আহ, ভূমিকা রাখেন, এবং সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে কলকাতায় যোগাযোগ স্থাপন করা হয় খন্দকার মোস্তাকের পক্ষ থেকে, আহ, যে তারা, শেখ মুজিব যদি বেরিয়ে আসতে পারেন কারাগার থেকে, তাহলে পরে তারা মেনে নিতে রাজি আছেন। আহ, পাকিস্তানের অভ্যন্তরে স্বাধীনতা যুদ্ধ তারা শেষ করে দিতে পারেন, কিন্তু তাজউদ্দিন এই প্রস্তাবে রাজি হননি, এবং পরবর্তীকালে তাজউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশে মুজিবনগর সরকার এবং বাংলাদেশের অধিকাংশ আহ, নির্বাচিত প্রতিনিধি, পূর্ব পাকিস্তানের অধিকাংশ নির্বাচিত আওয়ামী লীগের প্রতিনিধিও আহ, তাজউদ্দিনের পিছনে দাঁড়ান, এবং তার ফলেই অস্থায়ী সরকারের নেতৃত্বে বা মুজিবনগর সরকারের নেতৃত্বে আহ, স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়, এবং তাজউদ্দিন এবং জেনারেল ওসমানী এবং অন্য জেনারেল জিয়াউর রহমান, খালেদ মোশাররফ ইত্যাদির আহ, আহ, ইয়েতে বাংলাদেশে এবং পরবর্তীকালে ভারতীয় সৈন্যবাহিনীও বাংলাদেশে পাকিস্তানি সৈন্যবাহিনীকে উম, পরাজিত করতে সক্ষম হন, এবং অন্যদিকে ময়মনসিংহের কাদের বাহিনী ইত্যাদি, এদের সবার যৌথ নেতৃত্বে বাংলাদেশে পাকিস্তানের সামরিক বাহিনী আহ, আহ, ধন্যবাদ। আমার আরেকটা যুদ্ধে পরাজিত হন। প্রশ্ন। কাজেই পরবর্তীকালে যখন শেখ মুজিব ফেরত আসেন, তখন শেখ মনি শেখ মুজিবকে বোঝান যে তাজউদ্দিন তার বিরোধিতা করেছেন এবং তার কারাগার থেকে মুক্তির জন্য প্রয়াস করেননি, এবং তার ফলে শেখ মুজিব তাজউদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করেন। আচ্ছা, আমরা আর কিছু প্রশ্ন খুবই দুঃখিত যে অল্প সময়ের মধ্যেই করতে হচ্ছে, কারণ আমাদের জুমটা বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো সেটা হচ্ছে, আরেকটা প্রশ্ন আমার ছিল যে এত জনপ্রিয় একজন মানুষ ছিলেন 60-এর দশকে, যিনি আগরতলা মামলায় ঢুকানোর পর মানুষ অনেক আন্দোলন করেন, 69-এর যে সময় তাকে হচ্ছে ছেড়ে দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। এই মানুষটা কেন 71-এর পর যখন হচ্ছে উম, সরকার গঠিত হয় 75-এ, কেন তিনি হত্যার শিকার হন, এবং সাধারণ মানুষ কেন একসাথে আবার এরকম আসলেন না? এবং আরেকটা, একই সাথে আরেকটা প্রশ্ন, যে কিছুদিন আগে ওই যে, আমি জানি না সত্যি না মিথ্যা, আমি ভিডিওটা তো দেখিনি, আমি অনেকের কাছে শুনেছি। তো যে ওই যে
ওনার নামটা কি, ডালিম, মেজর ডালিম সাহেব, শরীফুল হক, শরীফুল ডালিম। তিনি এইসব ছোটখাটো যারা অফিসার ছিলেন তারা কেনই শরীফুল হক আহ, ডালিম। আহ, শেখ মুজিবুর রহমান সম্পর্কে মানে তারা কেন তাকে মারতে গেলেন, কেনই বা জনগণ হচ্ছে ই করলেন না? এটা 4 মিনিটের প্রথমত মধ্যে হচ্ছে শেষ শেখ কথা। মুজিবুর রহমান, আমি খুব সহজে বলে নিই, সংক্ষেপে বলে নিই। শেখ মুজিবুর রহমান খুবই নিঃসঙ্গ ব্যক্তিত্ব ছিলেন। তার দলের মধ্যে তখন প্রবল আভ্যন্তরীণ গন্ডগোল চলছিল। যে তরুণ সহযোগীরা তাকে স্বাধীনতা আন্দোলনের সময়ে, স্বাধিকার আন্দোলনের সময় তার পিছনে দাঁড়িয়েছিলেন, তারা জাসদ করেছিলেন। দেশের অভ্যন্তরে তখন অর্থনৈতিক একটা সংকট তীব্র ছিল এবং তাকে ভারতীয় সেনাবাহিনীর অপসারণের জন্য কূটনৈতিক চাপ দিয়ে তিনি অপসারণ করতে বাধ্য করিয়েছিলেন। এবং তার জন্য যে অল্টারনেটিভ, যে বিকল্প যে ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র রচনা হলেও তিনি দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ যুদ্ধের একটা পরিস্থিতি ছিল। সিরাজ শিকদাররা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন মুসলিম রাষ্ট্র তার পাশে দাঁড়াননি এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সাহায্য প্রদান করলে পরেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তার সপক্ষে ছিল না। এবং চীনের জন্যই তিনি 1974 সালের আগে আহ, রাষ্ট্রসংঘে যেতে পারেননি। পাকিস্তান স্বীকৃতি 1974 সালে ইসলামিক সম্মেলনের পরবর্তীতে পাকিস্তান স্বীকৃতি দিলে তিনি বাংলাদেশ রাষ্ট্রসংঘে যোগ দিতে পারে। কিন্তু এর ফলশ্রুতিতে এবং এই অর্থনৈতিক মিসম্যানেজমেন্টের ফলে এবং ভারতের সাথে সম্পর্ক এবং নানা ধরনের চোরাচালানকারী এবং আওয়ামী লীগের অভ্যন্তরে দুর্নীতির ফলে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয় 1974 সালে, তার জন্য তিনি খুবই জনপ্রিয় হয়ে গেছেন। আরেকটা ব্যাপার, তিনি জনপ্রিয় হয়ে রাজনৈতিকভাবে গেছেন। বাকশাল করতে চেয়েছিলেন, এবং কেমন, ভালো না? এবং তারপরে তিনি বাকশাল করেছিলেন এবং এবং নানা ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসও হয়েছিল রক্ষী বাহিনীর নেতৃত্বে। লাল বাহিনী বলে একটি শ্রমিক সংগঠনের নেতা লাল বাহিনী তৈরি করেছেন তার নেতৃত্বে, ইত্যাদি। এবং তার ফলশ্রুতিতে তিনি জনপ্রিয় হয়ে গেছিলেন। তবে মেজর ডালিম তার বিরুদ্ধে যে বিদ্রোহতে যোগ দিয়েছিলেন, তার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিহিংসা একান্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং মেজর ডালিমের নৈতিক অধিকার নেই, তারা শেখ মুজিবকে গ্রেফতার করে তার বিচার চাইতে পারতেন। তা না করে তারা নির্দোষ লোকদের হত্যা করেছিলেন। একটা 12 বছরের শিশুকে হত্যা করেছিলেন, একজন প্রেগনেন্ট মহিলাকে, সন্তান সম্ভাবনা মহিলাকে হত্যা করেছিলেন এবং এই পুরো মহিলাদের হত্যা করেছিলেন। এগুলি একটা অনর্থক রক্তপাত করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি একজন হত্যাকারী হিসেবেই বিবেচিত হবেন। শেখ মুজিবকে তারা গ্রেফতার করতে পারতেন এবং শেখ মুজিবকে গ্রেফতার করে তারা বিচার করতে পারতেন এবং সেই বিচারে এবং বাংলাদেশে গণতন্ত্রের জন্য তারা নির্বাচন করতে পারতেন, অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারতেন। সেই কোনো পথেই তারা হাঁটেননি। কাজেই তার কথার বিশ্বাসযোগ্যতা খুব আরেকজন, একটা নেই। একদম। ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো আলোচনা করতে পারি সামনে। তো আজকে আপনার বইটা আরো তার মানে ভালোভাবে লেখা হোক, এই জন্য আপনার জন্য শুভকামনা রইল। তো আমরা এই বিষয়ে পরে আরো অধিকতর আলোচনা করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।